আমরা আজকে যারা আপনারা অনার্স নিউ ফার্স্ট ইয়ার, অর্থাৎ আপনারা অনেকে এই বিষয়গুলো এখনো জানেনই না। আর যারা এর আগে যে প্রথম ক্লাসটা এর আগে করছিলাম করাইছিলাম সেটা দেখছিল বা করছিল, বা যারা পড়াশোনা করা শুরু করছে, অনেকে এই বিষয়গুলো জানা শুরু করছে। যে আমাদের আজকের ক্লাসটা হওয়ার কথা ছিল ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির উপরে। তো ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে আসলে প্রথমে যে বিষয়টা আমাদের জানা দরকার সেটা হচ্ছে সনেট। সনেট কি? এই সনেটের সাথে আমরা অনেকে পরিচিত। সেটা হচ্ছে বাংলা যখন আমরা ইন্টারমিডিয়েটে পড়ি, সেখানে ছিল হচ্ছে ইন্টারমিডিয়েটের বাংলা কবিতা ছিল একটা, সেখানে একটা সনেট ছিল মাইকেল মধুসূদন দত্তের। তো সেরকমই আজকে সনেট এখানেও সেম। তো আমরা জানি যে সনেটের জনক হচ্ছে পেট্রাক। তো আমরা আগে দেখি যে সনেটটা কি। সনেট বলতে পারি যে সনেট A sonnet is a 14-line lyric poem in iambic pentameter with a special arrangement of the rhymes. আপনারা শুনতে পাচ্ছেন? আর সনেট হচ্ছে 14 লাইনে লিখতে হয়। তো এখানে আরও কিছু বিষয় আছে যে আয়াম্বিক পেন্টামিটার হইতে হবে। তো আমি একটু পরে বলবো যে আয়াম্বিক বিষয়টা কি, পেন্টামিটার এই বিষয়গুলো কি, এগুলা আমরা একটু পরেই এই বিষয়গুলো ক্লিয়ার করে দেবো। তো তার আগে আমরা জানার চেষ্টা করি যে সনেট সনেট হচ্ছে চার ধরনের সনেট হয়ে থাকে সচরাচর। তো এই চার ধরনের সনেটের মধ্যে প্রথমটা হচ্ছে, যেহেতু একটু আগে বললাম যে সনেটের জনক হচ্ছে পেট্রাক। তো এই পেট্রাকের নাম অনুসারে পেট্রাচান, তারপর হচ্ছে শেক্সপিয়ারিয়ান, তারপর হচ্ছে স্পেন্সারিয়ান, আর একজন হচ্ছে মিল্টনিক। এগুলা নাম অনুসারে হয়েছে। যে দ্বিতীয় পেট্রাচান হচ্ছে আপনার পেট্রাকের থেকে আসছে, আর দ্বিতীয়ত যেটা শেক্সপিয়ারিয়ান, এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়রের নাম অনুসারে, অর্থাৎ ওনার যে সনেটগুলা সেগুলা। তারপর থার্ড হচ্ছে স্পেন্সারিয়ান। তো এই স্পেন্সারিয়ান হচ্ছে এডমান্ড স্পেন্সার নামে একজন পোয়েট আছেন, ওনার নাম অনুসারে। আর মিল্টনিক সনেট যেটা, সেটা হচ্ছে জন মিল্টন। আপনাদের ফার্স্ট ইয়ারে একটা কবিতা আছে ভলিউম 2 বইয়ে, অন হিজ ব্লাইন্ডনেস। তো অন হিজ ব্লাইন্ডনেস হচ্ছে আপনার মিল্টনিক সনেট, কারণ ওটা লিখছিল হচ্ছে জন মিল্টন। যখন আমরা পরবর্তীতে কবিতাগুলোতে যাব তখন এই বিষয়টাতে ক্লিয়ার হবে। তো আমরা প্রথমে যদি দেখি পেট্রাচান সনেট। পেট্রাচান সনেটের বিষয়টা কি? আমরা একটু আগে আমি প্রথমে বললাম যে সনেট প্রধানত হচ্ছে 14 লাইনে হয়। তো পেট্রাচান সনেটের যে বিষয়টা সেটা হচ্ছে যে পারফেক্টেড বাই ইটালিয়ান পোয়েট পেট্রাক। এটা আসলে ইটালিয়ান পোয়েট যিনি পেট্রাক, ওনার লেখা। তো এটা আসলে ডিভাইডেডস দ্য 14 লাইন্স ইন্টু 2 সেকশন। দুইটা সেকশনে ভাগ করা থাকে, একটা হচ্ছে 8টা লাইন আর দ্বিতীয়টা হচ্ছে 6টা লাইন। এখন যে প্রথম 8টা লাইন এটাকে বলা হচ্ছে অক্টেভ, এজন্য বলা হচ্ছে অ্যান 8 লাইন স্ট্যাঞ্জা অক্টেভ। আর এই 8 লাইনের যে রাইম স্কিমটা হয়, তো যারা রাইম স্কিম অলরেডি জানেন যে বিষয়টা কি তাদের জন্য ভালো, যারা জানেন না আমি একটু পরে বলে দিচ্ছি। তো রাইমিং এ বি বি এ এ বি বি এ এই 8টা লাইনের রাইম স্কিমটা হয় এরকম। অ্যান্ড যে লাস্ট 6 লাইনস, এই লাস্ট 6 লাইনের স্ট্যাঞ্জা হচ্ছে আপনার সিস্টেট বলে, সিস্টেট। তো এটা রাইম স্কিমটা হবে এরকম, সি ডি সি ডি সি ডি, অথবা সি ডি ই সি ডি ই, দুই ধরনের হইতে পারে। তো এমন দুই ধরনের হইতে পারে। এটাই হচ্ছে পেট্রাচান সনেট। আমরা যখন একটা কবিতা দেখব, কবিতাটার মধ্যে রাইম স্কিমটা যখন এই রাইম স্কিমের সাথে মিলে যাবে, তখন আমরা বুঝতে পারবো যে এটা পেট্রাচান সনেট। নেক্সট যেটা পড়বো আমরা হচ্ছে রাইট সাইডে দেখি যে দ্য শেক্সপিয়ারিয়ান সনেট। এটা হচ্ছে আমাদের অনেক ইম্পর্টেন্ট। শেক্সপিয়রের আপনাদের যে প্রথম কবিতাটা আছে সনেট 18 বা শ্যাল আই কম্পেয়ার দি, যে কবিতাটা আছে সেটা, অর্থাৎ এটা হচ্ছে সনেট 18, উইলিয়াম শেক্সপিয়রের 18 নম্বর সনেট। তো এই সনেটটার সাথে অনেকটা মিল রেখে এটার জন্য অনেক ইম্পর্টেন্ট, আপনাদের বুঝতে হবে। So the most well known and important sonnets in the English language were written by Shakespeare. যে সনেটগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ যে সনেটগুলো ইংলিশ ভাষায় আছে, এগুলো হচ্ছে লিখছিল হচ্ছে শেক্সপিয়র। দিস সনেট কাভার সাচ থিমস অ্যাজ লাভ, জেলাসি, বিউটি, ইনফিডেন্টলি দ্য প্যাসেজ অফ টাইম অ্যান্ড ডেথ। অর্থাৎ যে সনেটগুলো ছিল, এই সনেটগুলোর থিম, যে প্রতিটা বিষয়ে কিন্তু যখন আলোচনা করা হয় বা কোনো কিছু লেখা হয়, একটা নির্দিষ্ট কোনো বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয় বা লেখা হয়, এটাকে বলা হচ্ছে থিম। তো এই থিমগুলো হচ্ছে সনেটের হচ্ছে লাভ ছিল, জেলাসি ছিল, বিউটি ছিল, ইনফিডিলিটি ছিল, তারপর হচ্ছে দ্য প্যাসেজ অফ টাইম অ্যান্ড ডেথ, এই বিষয়গুলো আমরা পাবো। আর নেক্সট হচ্ছে
উইলিয়াম শেক্সপিয়রের অর্থাৎ দ্য ফার্স্ট 126 সনেটস আর অ্যাড্রেসেস টু এ ইয়ং ম্যান। অর্থাৎ ইয়ং ম্যান এখানে যেটা বোঝায় সেটা হচ্ছে তার এক বন্ধুকে রেফার করে। তো এই 124টা সনেটই হচ্ছে উইলিয়াম শেক্সপিয়র 154টা সনেট লিখে, 154টা সনেটের মধ্যে 126টা সনেটই হচ্ছে তার ইয়ং ম্যান অর্থাৎ তার বন্ধুকে কম্পেয়ার করে বা যা কোনোভাবে ইয়ং ম্যান নিয়ে লেখা। তো হোয়াইল দ্য লাস্ট 28 আর অ্যাড্রেসেস টু ওমেন। তো লাস্ট যে 28টা সনেট ছিল এটা আসলে ওমেনদের নিয়ে লেখা। তারপর যদি দেখি যে দ্য সনেটস আসলে শেক্সপিয়ারিয়ান সনেটটা কেমন হয়, তো দ্য সনেটস আর কনস্ট্রাক্টেড উইথ 3 কোয়ার্ট্রেন্স। এখানে 14 লাইনে হয়, তো 14 লাইনের মধ্যে 3টা কোয়ার্ট্রেন্স থাকে। এখন কোয়ার্ট্রেন্স বিষয়টা কি, 4 লাইন করে অর্থাৎ 4 লাইন স্ট্যান্ডায়, একটা স্ট্যান্ডায় 4টা করে লাইন থাকে, তাহলে 3 4 হচ্ছে 12 লাইন। তো এই 12 লাইনকে প্রতিটা 4 লাইন বরাবরকে বলা হচ্ছে কোয়ার্ট্রেন। 1 কোয়ার্ট্রেন ইকুয়াল 4 লাইনস। তো উইলিয়াম শেক্সপিয়রের যে শেক্সপিয়ারিয়ান সনেটস এটাতে আসলে আমরা 3 কোয়ার্ট্রেন্স অ্যান্ড 1 কাপলেট। কাপলেট বিষয়টা হচ্ছে এরকম যে 2টা করে লাইন থাকবে, 2টা করে পরপর রাইম স্কিমগুলো একই হবে। যদি একই হয় তাহলে সেটাকে আমরা কাপলেট বলবো। তাহলে শেক্সপিয়ারিয়ান সনেটে 3 কোয়ার্ট্রেন্স আর 1 কাপলেট, অর্থাৎ 3 4 12 লাইন্স অ্যান্ড 1 কাপলেট হচ্ছে 2 লাইন্স। 12 + 2 14 লাইন্স। ইন দ্য মিটার অফ আইএমবিক পেন্টামিটার, আইএমবিক পেন্টামিটার অবশ্যই হইতে হবে শেক্সপিয়ারিয়ান সনেটে। আইএমবিক পেন্টামিটার হইলে সেটা শেক্সপিয়ারিয়ান সনেট হবে। বাট দ্য থার্ড কাপলেট, the sonnets usually take a turn and the poets come to some kind of epiphany or teaches the reader a lesson of some sort. অর্থাৎ of our 154 sonnets Shakespeare's wrote, অর্থাৎ যে 154টা সনেট লিখছে তো প্রতিটা সনেটে একই ধাঁচে লেখা, a few stand out। তো এটা রাইম স্কিমটা হবে এমন, এ বি এ বি সি ডি সি ডি ই এফ ই এফ জি জি, অর্থাৎ যে 3টা কোয়ার্ট্রেন ছিল এই 3টা কোয়ার্ট্রেনের রাইম স্কিমগুলো প্রায় সেম হবে, এ বি সি ডি ই এফ। তো সিকোয়েন্সটা প্রায় একই, এর পরে বি, এর পরে বি, তারপর হচ্ছে সি ডি ই এফ জি জি। তার আগে আর একটা কথা বলে নিই, হয়তো বোরিং লাগতে পারে। তার আগে এই জিনিসগুলো একটু কষ্ট করে যদি মাথায় রাখতে পারেন, আমরা একটু পরে অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়রের যে প্রথম কবিতাটা ছিল, প্রথম পোয়েমটা, সেটা হচ্ছে সনেট 18, সেটা আমরা যখন পড়তে যাবো এই বিষয়গুলো তখন ইজি মনে হবে, বা আপনারা পরবর্তীতে যখন পড়তে যাবেন এগুলো হচ্ছে বেসিক জিনিস। এই বেসিক জিনিসগুলো যদি জানা না থাকে তাহলে পরবর্তীতে কবিতা আপনার বুঝতে সমস্যা হবে বা প্রশ্নের উত্তর লিখতে সমস্যা হবে। আচ্ছা, যতটুকু পড়লাম পেট্রারসন সনেট অ্যান্ড শেক্সপিয়র সনেট শেষ করলাম। এখানে কি আপনাদের কোনো সমস্যা আছে বা বুঝতে পারছেন কিনা? প্লিজ রেসপন্স। কারণ আপনারা কেউ কিছু না বললে আমি আসলে আমার মতো বলে গেলাম, এটাতে ঠিক না। হ্যালো, না আপনাদের আমি রেসপন্স আসলে কারো পাচ্ছি না। আমি বুঝতেছি না যে আপনারা আসলে বুঝতেছেন নাকি বুঝতেছেন না। সবাই চুপচাপ। এটা আসলে একদিক থেকে এটা অনেকটা ড্রামাটিক মনোলগ হয়ে গেছে। আমি আমার মতো বলে যাচ্ছি, আপনারা আপনাদের মতো শুনে যাচ্ছেন। সিঙ্গেল স্পিকার তো হওয়া যাবে না। টপিকটা নিয়ে কি পুরো আলোচনা শেষ? না, পুরো আলোচনা শেষ না। আমরা সনেট পড়তেছিলাম। সনেটের 4টা টাইপ আছে। টাইপস অফ সনেট হচ্ছে 4 টাইপস, আর এটা হচ্ছে পেট্রারসন, শেক্সপিয়ারিয়ান, স্পেন্সিয়ান, মিল্টনিক। তো আমরা 2টা পড়ছিলাম, পেট্রারসন সনেট অ্যান্ড হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট। তো আমি আসলে কারো রেসপন্স পাচ্ছি না, বুঝতেছেন কিনা আমি কিছুই বুঝতেছি না। কারো কেউ কোনো প্রশ্নও করেন না বা আমার সাথে অন্তত তাল মিলাতে পারেন। যেহেতু আপনারা প্রথম, আমি যতটুকু কথা বললাম বা যতটুকু আগাইলাম এটুকু আপনাদের মাথায় ঢুকছে কিনা বা সেটাই জানতে চাচ্ছিলাম। আমি পজ থেকে পাইনি আসলে, তো আপনি নেক্সট শুরু করতে পারেন। বুঝিনি। আপনি বাকিটুকু শুরু করতে পারেন, আমি প্রথম দিক থেকে পাইনি, একটু লেট হয়ে গেছে।
না, এখানে আরো অনেকে ছিল, এরা কেউ কিছু বলতেছে না, আসলে এটাই বুঝতেছিলাম না। না, আসলে মেসেজ করতেছেন এখানে, এটা আসলে আমি বুঝতেছি না। কারণ মেসেজ করতে গেলে আমি স্ক্রিন শেয়ার দিয়ে আরেকখানে থাকি, আপনারা এখানে মেসেজ করলে আমি এখানে আসবো কখন, দেখবো কখন, এটা আসলে ঠিক না। আচ্ছা, নেক্সট। আচ্ছা ভাইয়া, এখানে কি সনেটের পার্ট মানে সনেটটা কি সেটা বলছে নাকি কোনো কবিতার সনেট এমন কিছু? হ্যাঁ, এটা শুনে ভালো লাগলো যে আপনি একটা প্রশ্ন করছেন। আসলে আমি এতক্ষণ ধরে যা বলছিলাম এটা হচ্ছে সনেট কি, সনেট নিয়ে আলোচনা করতেছিলাম। যে সনেট হচ্ছে, সনেটটা কি এটার ব্যাখ্যা দিচ্ছে? সনেট কি, সনেট কত প্রকার, কি কি, সেই টপিকগুলো আলোচনা করতেছিলাম। ও আচ্ছা, সেটাই আর কি। আমি আসলে শুরু থেকে পাইনি, মানে মাঝখান থেকে আসছি আর লাইনটা কেটে দিছিল ফার্স্ট, এই জন্য আর কি বুঝছিলাম না যে এটা কি, মানে সনেটের কি পার্ট তাই সনেট কারণ হচ্ছে আমরা যদি এই বেসিক জিনিসগুলো না জানি, তাহলে পরবর্তীতে যখন আমরা পয়েম পড়তে যাব, তখন আমরা অনেকেই বুঝবো না, এটা একটা বিষয়। আর আমি আগে থেকে বলি, গ্রুপে আসলে অনেকেই আছে, যখন ক্লাসের কথা বলি তখন অনেকে খুশি হয়, কিন্তু ক্লাসে এসে অনেককে পাওয়া যায় না। তো এমনটা হওয়ার কথাই স্বাভাবিক। আর আরেক দিক থেকে বিষয় হচ্ছে, হোমওয়ার্ক যদি আপনারা না করেন বা রেগুলার পড়াশোনা না করেন, আসলে ইংলিশে ভালো ভালো করা সম্ভব না। যদি হোমওয়ার্ক কমপ্লিট করেন অর্থাৎ রেগুলার পড়াশোনা করেন, অবশ্যই অনেক ভালো কিছু করা সম্ভব। আর একটু আগে আমি একটা কথা বলছিলাম ড্রামাটিক মনোলগ, সেটাও পাবেন। সেটা এমন যে শুধুমাত্র স্পিকার যে সে বলেই যাবে, আর লিসেনার যারা সেটা তারা চুপচাপ থাকবে। তো এমন হলে আসলে সমস্যা। সেটা অনেক কবিতা পাবেন যে ড্রামাটিক মনোলগ, কিন্তু ক্লাসের মধ্যে যদি কখনো ড্রামাটিক মনোলগ অবস্থা তৈরি হয়, তাহলে আসলে ক্লাসের মানে যে একটা মজা থাকে সে মজাটা আসে না। আচ্ছা, যারা নতুন আসছেন তাদের জন্য আমি পরে প্রথম দুটো টপিক আবার বলে দিব দরকার হয়, তারপর আমরা স্পেন্সেরিয়ান সনেট পড়ি। আমি আবার বলতেছি যে স্পেন্সেরিয়ান সনেট হচ্ছে এডমান্ড স্পেন্সার, একজন পয়েট। এনার আদলে উনি যে সনেটগুলো লিখেন সেই সনেটগুলোকে আমরা স্পেন্সেরিয়ান সনেট বলে থাকি। তো এই স্পেন্সেরিয়ান সনেটগুলোই ওনার নামে আসলে চলে থাকে। আচ্ছা, নেক্সট যেটা পড়ি, তা দেখি তাহলে, সেটা হচ্ছে স্পেন্সার সনেট ইজ আ সনেট ফ্রম নেমড ফর দ্য পোয়েট এডমান্ড স্পেন্সার। অর্থাৎ যে কথাটা বললাম যে এডমান্ড স্পেন্সারের নামের দিক থেকেই এটাকে আমরা স্পেন্সারিয়ান সনেট বলতেছি। তো এই স্পেন্সারিয়ান সনেট কম্পেয়ার্স দ্য ইন্টারব্লকড কোয়ার্ট্রেন্স অ্যান্ড দ্য ফাইনাল কাপলেট। যেমন রাইম স্কিমটা যদি আমরা দেখি, উইথ দ্য রাইম স্কিম এ বি সি সি ডি ই ই। একটু আগের রাইম স্কিমগুলো একটু খেয়াল করেন, যে আমরা যখন পেট্রারসন সনেটের রাইম স্কিমটা দেখতেছিলাম, তার ছিল 14 লাইন, দুইটা ভাগ করা ছিল, টু সেকশনে ভাগ করা। ওয়ান সেকশন হচ্ছে অ্যান্ড 8 লাইনস, 8 লাইন স্ট্যান্জা হচ্ছে, সেটাকে বলতেছে অক্টেভ, সেটা হচ্ছে এ বি, তারপর হচ্ছে এ বি এটা। আর যেমন আমি একটু মার্ক করে নিই, তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে। এ বি অ্যান্ড বাকি থাকতেছে 6 লাইন, সে 6 লাইনকে আমরা বলতেছি সিস্টেম। তো এই 6 লাইন হচ্ছে সিডি অথবা সিডিই সিডিই, এমন হবে। তো এটাকে আমরা বলতেছি পেট্রারসন সনেট। আর যখন আমরা শেক্সপিয়ারিয়ান সনেট পড়তেছি, তখন ওনার রাইম স্কিমটা ছিল এরকম যে এ বি সি ডি ই এফ জি, এমন। আর যখন স্পেন্সিয়ান সনেটটা দেখলাম, এনার সনেটটাতে ছিল যে এ বি, বাট আবার আসছে বি, অর্থাৎ 5th লাইনে বি, তারপর 6th লাইনে বি সি। আবার যখন আপনি 9 লাইনে যাবেন, তখন আবার সিটা রিপিট হচ্ছে, তাহলে সি ডি ই। অর্থাৎ আপনারা বুঝবেন কিভাবে যে একটা কবিতা থেকে এটা কোন ধরনের সনেট। তখন আপনি এই রাইম স্কিমগুলো যদি বের করেন বা একটু মাথা দিয়ে চিন্তা করে দেখেন আসলে আপনি এটা কোন সনেট, এটা জানার জন্য রাইম স্কিমটা আপনি দেখলেই আপনি বুঝতে পারবেন যে আসলে এই সনেটটা কার লেখা বা কোন ধরনের সনেট। জানি না, উনি চলে গেল আসেন। আচ্ছা, এ পর্যন্ত কি ক্লিয়ার? যারা আসছিলেন পরে, যে স্পেন্সিয়ান সনেটটা কি বুঝতে পারছেন?
শোনা যাচ্ছে না। মানে আমার কথা এতক্ষণ ধরে শুনতে পাননি? হ্যালো। আসলে এভাবে ক্লাস করার কোনো কিন্তু ইয়া নাই। ভাইয়া আমি তো শুনতে পাচ্ছি, মানে আপনারা রেসপন্স করেন না, এই বিষয়টা আমার আসলে ভালো লাগতেছে না। আমি একটা আমার এখানে শোনা যাচ্ছে স্পষ্ট। যিনি বলছিলেন ওনার হয়তো নেটের সমস্যা, বাট আপনারা যারা শুনতে পাচ্ছেন একটু রেসপন্স করলে ভালো হয়। নেক্সট হচ্ছে, নাহলে আমি আমার মতো এইভাবে ক্লাস নেওয়ার কোনো অর্থ হয় না। আমি তো রেকর্ড করে আমি দিতে পারতাম, আমার সময়টা আমি ফ্রি সময় অন্য সময় দিতে পারতাম। এখন তাহলে এইভাবে আমার সময় লস করার কোনো কারণ হয় না। কারণ হচ্ছে আমি যখন ফ্রি থাকতাম দিনের বেলা এইভাবে সুন্দর রেকর্ড করতাম, রেকর্ড করে ইউটিউবে আপলোড দিতাম বা ফেসবুকে ভিডিওটা দিয়ে দিতে পারতাম। আমি এভাবে আসছি যে আপনারা কোশ্চেন করবেন, বুঝতে না পারলে সেটা আমি সহজে বুঝিয়ে দিতে পারবো, এটাতে অনেক আপনাদের উপকার হবে। বাট আপনারা আপনাদের মতো চুপচাপ, এটা আসলে ঠিক না। যদি এমন হয় বলে দিতে পারেন, তাহলে আমি রেকর্ড ভিডিও দিব, রেকর্ড ভিডিও আপনারা দেখে নেবেন। নেক্সট হচ্ছে মিল্টনিক সনেট। দ্য মিল্টনিক সনেট ওয়াজ নেমড ফর 17th সেঞ্চুরি ইংলিশ পোয়েট জন মিল্টন। জন মিল্টনের একটা কবিতা আপনারা পাবেন, সেটা হচ্ছে ভলিউম 2-এ আছে। কবিতার নাম হচ্ছে, পোয়েমের নাম হচ্ছে অন হিজ ব্লাইন্ডনেস। আপনাদের বইয়ের ভলিউম 2-তে আছে। তো জন মিল্টনের বেস্ট যেটা হচ্ছে এপিক, সেটা হচ্ছে হু ইজ বেস্ট নোন ফর হিজ এপিক প্যারাডাইস লস্ট। অর্থাৎ প্যারাডাইস লস্ট একটা পোয়েম আছে, এই পোয়েমটা হচ্ছে জন মিল্টনের বেস্ট লেখা। While this sonnet from is mostly the same as that the Peterson sonnet, অনেকটা প্যাটারসন সনেটের মতো, এই যে মিল্টনিক সনেটটা প্রায় প্যাটারসন সনেটের সাথে কম্পেয়ার করা যায়। Mostly the same as the Peterson sonnet. It used the Peterson rhyme scheme of A B A B A B A B C D E C D E. এটা হচ্ছে মিল্টনিক সনেটের, অর্থাৎ মিল্টনিক সনেট ইউজ enjambment to offer a more compact interconnected presentation for the thoughts being expressed. তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা যে প্যাটারসন সনেটটা দেখছিলাম, এই প্যাটারসন সনেটের শেষ যে অথবা দিয়ে কথাটা বলছিলাম, প্রথমে বলছিলাম এ বি বি এ বি বি এ, তারপর এই যে এই জায়গাটায় এ বি বি এ বি বি এ, আর লাস্ট 6 লাইন হয়তো বা সিডি 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 অথবা সিডিই সিডিই। আপনারা যদি মিল্টনিক সনেটের এখানে দেখেন, তাহলে এটাও লাস্ট 6 লাইন হচ্ছে সিডিই সিডিই। যখন আপনি অন হিজ ব্লাইন্ডনেস পড়তে যাবেন, সেখানে অবশ্যই দেখবেন যে এই রাইম স্কিমটা মিলে গেছে। আপনি বুঝবেন কিভাবে? এই রাইম স্কিমটা মিলানোর পর বিষয়টা ক্লিয়ার হবে। আফিয়া ফারজানা বলছিলেন যে আবার একটু বলতে, আসলে কোন কোন টপিকটি বলতে বলছেন সেটা ক্লিয়ার না, পুরোটাই নাকি কোনো একটা নির্দিষ্ট টপিক, সেটা একটু দয়া করে জানাবো। আচ্ছা, আমরা টাইপস অফ রাইম স্কিম যেটা ছিল, না সরি, টাইপ অফ সনেট, এটা শেষ। এর মধ্যে যদি আপনাদের না বোঝার কিছু থাকে, হ্যাঁ অনেকে বলতে পারেন যে এই বিষয়গুলো জানে আমাদের কথায় লাভ হবে, কি করব, কিভাবে কথায় লিখব, এই প্রশ্নটাও যদি কেউ করেন তাহলে উত্তর দেবো, নাহলে কিন্তু আমি উত্তর দিব না এখন। ওকে, সমস্যা নেই, আপনারা সাইলেন্ট লিসেনার হয়ে থাকেন, আমি আমার মতো শেষ করে দিই। সনেটস শেয়ার দিস ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ সনেটের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো যদি দেখি, যে 14 লাইন্স, অবশ্যই 14 লাইনের হইতে হবে, তাহলে একটা সনেট হচ্ছে। আবার কিছু কিছু সনেট পাবো সেগুলা এই 4 জনের সনেটের বাইরে, সেগুলা হচ্ছে 14 লাইনের বেশি। ওরাও সনেট লিখার চেষ্টা করছে কিন্তু সনেটের সব শর্ত মেনে লিখেনি। তো 14 লাইন্স হচ্ছে, অল সনেটস হ্যাভ 14 লাইন্স হুইচ ক্যান বি ব্রোকেন ডাউন ইন্টু 4 সিলেকশনস কল কোয়ার্ট্রেন্স। অর্থাৎ একটু আগে বলছিলাম যে কোয়ার্ট্রেন্স হচ্ছে 4 লাইন করে একটা স্ট্যাঞ্জায় থাকবে, একটা স্ট্যাঞ্জা অর্থাৎ 4 লাইন। 2 নম্বর যেটা বলছে স্ট্রিট রাইম স্কিম। রাইম স্কিমটা অবশ্যই এমন হবে যে দ্য রাইম স্কিম অফ শেক্সপিয়ারিয়ান সনেট, যদি শেক্সপিয়ারিয়ান সনেট হয় তাহলে রাইম স্কিমটা হবে এ বি সি ডি ই এফ জি জি। নোট দ্য 4 ডিস্টিংক্ট সেকশনস ইন দ্য রাইম স্কিম। 4টা সেকশনে থাকবে, 3টা কোয়ার্ট্রেন হবে, একটা কাপলেট হবে। কাপলেটে থাকবে 2 লাইন, 3টা কোয়ার্ট্রেনে 4 লাইন করে, 3 4 12 লাইন, অর্থাৎ 12 দিয়ে 14 লাইন। আর নেক্সট, অর্থাৎ অবশ্যই রিটেন ইন আয়াম্বিক পেন্টামিটার। যদি সনেট হইতে হয় শেক্সপিয়ারিয়ান সনেট, তাহলে অবশ্যই সেটা
আইএমবিক পেন্টামিটার হইতে হবে। এখন আইএমবিক পেন্টামিটার বিষয়টা কি সেটা একটু একটু ধারণা নেওয়া যাক, যে সনেটস আর রিটেন ইন আইএমবিক পেন্টামিটার, অর্থাৎ পোয়েটিক মিটার, মিটার বলা হচ্ছে পোয়েটিক মিটার উইথ 10 বিটস পার লাইন। 10 বিটস বলা যায়, অথবা 10 সিলেবলস, সিলেবলস করলে আপনারা খুব সহজে বুঝবেন, অর্থাৎ 10 সিলেবলস পার লাইন, প্রত্যেকটা লাইনে 10টা করে সিলেবল থাকবে। আপনাদের গ্রুপে যদি দেখেন, একটু আগে কোন আপু যেন দিছিলেন একটা স্ক্যানেশন করে, তো এই স্ক্যানেশনে দেখবেন যে কি বলে, এটা কি চিহ্ন, অবলিক চিহ্ন যেটা আমরা দিই, আমি সঠিক নামটা আমার এখন মাথায় আসছে না, তো এই চিহ্নটা দিয়ে স্ক্যানেশনটা করছে, অর্থাৎ দুইটা সিলেবল মিলে এক জায়গায় রাখছে। সেটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন, না দেখলেও আমি একটু পরে দেখাই দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ মেড আপ অফ অল্টারনেটিং আনস্ট্রেট অ্যান্ড স্ট্রেট সিলেবল, আর যে দুইটা করে সিলেবল ভাগ হচ্ছে, 10টা সিলেবল দুইটা করে 5টা মিটারে ভাগ হচ্ছে, অর্থাৎ একটাতেই দুইটা করে সিলেবল। তো এখানে একটা অবশ্যই হবে আনস্ট্রেস, একটা হবে স্ট্রেস। আর আনস্ট্রেসের চাপটা হবে অর্থাৎ খুব অল্প, আর স্ট্রেসের চাপটা হবে জোরালো, তাইলে সেটাকে আমরা স্ট্রেস আনস্ট্রেস চিনতে পারবো। ও সরি, অ্যাকসেপ্ট করতে যে ডিনাই হয়ে গেছে। ওকে, তারপর বলতেছি যে আ সনেট ক্যান বি ব্রোকেন ইনটু 4 সেকশনস কল্ড কোয়ার্ট্রেন্স। যে বিষয়গুলো আমি আগেই বলছি সেটা হচ্ছে যে সনেটের মধ্যে 4টা সেকশন থাকবে, যেটাকে কোয়ার্ট্রেন্স বলতেছে, অর্থাৎ ফার্স্ট থ্রি কোয়ার্ট্রেন্স কন্টেন্ট 4 লাইন্স ইজ অ্যান্ড ইউজ অ্যান অল্টারনেটিং রাইম স্কিম, আর দ্য ফাইনাল কোয়ার্ট্রেন্ট কনসিস্ট অফ জাস্ট 2 লাইন্স। শেষ যে কোয়ার্ট্রেন্টটা ছিল 2 লাইনের, সেটাকে বলতেছি আমরা কাপলেট, অর্থাৎ কোয়ার্ট্রেন্স না বললে সেটাকে কাপলেট বলা যায়। হুইচ বোথ রাইম ইজ কোয়ার্ট্রেন্ট শুড প্রোগ্রেস দ্য পোয়েম অ্যাজ ফ্লো। এখন কোয়ার্ট্রেন্ট বিষয়টা যেমন, যে যদি সনেট 18 কবিতাটা একটু পর দেখি, সেখানে বুঝবো যে ফার্স্ট কোয়ার্ট্রেন্টে এরকম থাকবে, দিস শুড এস্টাবলিশ দ্য সাবজেক্ট অফ দ্য সনেট। সনেটের যে সাবজেক্টটা আছে, অর্থাৎ যে বিষয় নিয়ে লেখা, সেটা প্রথম কোয়ার্ট্রেন্টে প্রকাশ পাবে। সেটা কেমন, এখানে নাম্বার থাকবে 4টা, অর্থাৎ নাম্বার অফ লাইন্স 4, রাইম স্কিমটা হবে এ বি এ বি। এখন সেকেন্ড কোয়ার্টারে কি, যে দ্য শুড ডেভেলপ দ্য সনেটস থিম, অর্থাৎ যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছে, যে বিষয়বস্তুটা ছিল, সেই বিষয়বস্তুটা মানে প্রকাশিত করবে এই জায়গাটা। সেকেন্ড কোয়ার্টারে নাম্বার অফ লাইন্স 4, রাইম স্কিমটা হবে সিডি সিডি। থার্ড কোয়ার্টারে কি হবে, থার্ড কোয়ার্টারে হচ্ছে দ্য শুড রাউন্ড অফ দ্য সনেটস থিম, যে থিমটা ছিল সনেটের, যে থিম ছিল, সেই থিমটা আসলে এখানে একেবারে বিকশিত করে ফেলবে, পুরোপুরিভাবে প্রকাশিত হবে থার্ড কোয়ার্ট্রিনে। নাম্বার অফ লাইন্স 4, রাইম স্কিমটা হবে ইএ। তারপর হচ্ছে ফোর্থ কোয়ার্ট্রিন, অর্থাৎ কাপলেট। ক্লাস শেষে আসলে নাজমুল হোসেন বলছিলেন যে ক্লাসের পিডিএফটা আপলোড দিলে ভালো হবে। অবশ্যই গ্রুপে থাকবে এবং আমাদের ওয়েবসাইট যেটা আছে ওয়েবসাইটে দেওয়া হবে। আর আপনারা যারা ক্লাসটা ফেসবুক লাইভ থেকে দেখতেছেন বা করতেছেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই এখানে কমেন্টে জানান, আমি সবগুলোরই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, কারণ এখানে সময় দেওয়া হচ্ছে আপনাদের জন্যই। আর পরবর্তীতে আমি জানি না, আজকে যে অবস্থা আসলে রেসপন্স পাচ্ছি না, যদি এমন থাকে তাহলে পরবর্তীতে আমি ক্লাসগুলো রেকর্ড ক্লাস দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে এখানে 4টা কোয়ার্ট্রেন, অর্থাৎ 3টা কোয়ার্ট্রেন, একটা কাপলেট শেষ করলাম। এরপর হচ্ছে রাইম স্কিম, যে বিষয়টা বলছিলাম যে রাইম স্কিমটা কি, সেটা আমি একটু পরে আলোচনা করব বিশদভাবে। তো এই রাইম স্কিম বিষয়টা হচ্ছে, রাইম স্কিম ইজ দ্য প্যাটার্ন অ্যাকর্ডিং টু হুইজ এন্ড রাইমস, অর্থাৎ এন্ডস রাইমস বলতে রাইমস লোকেটেড এট দ্য এন্ড অফ লাইন্স, অর্থাৎ প্রতিটি লাইনের যে শেষ ওয়ার্ডটা আছে, শেষ ওয়ার্ডটাই সঠিকভাবে উচ্চারণ করে আমরা রাইম স্কিমটা বের করব। আমরা প্রথম লাইনের যে উচ্চারণটা আছে, আমি যদি সনেট 18 কবিতাতে যাই, এখানে দেখেন যে এই যে ডে ডে ডেই বা টেম্পারেট মে ডেট, ডের সাথে দেখেন মের মিল আছে, আর অপরদিকে টেম্পারেটের সাথে
টেম্পারেটের সাথে ডেটের মিল আছে। সাউন্ডটা দেখেন প্রায় সেম, ডে, মে, টেম্পারেট, ডেট। তারপর যদি দেখেন শাইন, এই প্রথম চারটা লাইনকে বলতেছে ফার্স্ট কোয়ার্ট্রেন, দ্বিতীয় চারটা হচ্ছে সেকেন্ড কোয়ার্ট্রেন, থার্ড কোয়ার্ট্রেন, আর লাস্ট যে দুইটা লাইন এটাকে বলতেছে হচ্ছে কাপলেট। এই দুইটা লাইনকে বলা হচ্ছে কাপলেট। আর রাইম স্কিমের যে বিষয়টা এখানে দেখেন সায়েন্স, তারপর আসছে আপনার সরি কালারটা সিলেক্ট করে নিই, ডিক্লাইন্স। দেখেন সায়েন্স আর ডিক্লাইন্স প্রায় সেম, এজন্য আমরা বলবো যে প্রথম কোয়ার্ট্রেনে এ বি, এ বি, কারণ প্রথমটাকে মার্ক করলাম ডেটাকে এ দিয়ে আর টেম্পারেটকে বি দিয়ে, তাহলে ডে এর সাউন্ডের সাথে মেয়ের সাউন্ড মিলে যাচ্ছে, এই জন্য আমরা সাউন্ডটাকে ডে আর মেকে এ এ বলতেছি। আর টেম্পারেটের সাথে ডেট মিলে যাচ্ছে, এই জন্য টেম্পারেটকে যদি বলি বি তাহলে ডেটকে বলবো বি। আবার সেকেন্ড কোয়ার্ট্রেনে যখন দেখতেছি শাইন আর ডিক্লাইন্স মিলে গেছে, তাহলে শাইনকে যদি বলি আমরা সি তাহলে ডিক্লাইন্সকে বলবো আমরা সি। আর ডিমড এটাকে যদি বলি ডি তাহলে আনট্রিমডকে বলবো ডি। তাহলে এ বি সি ডি। এরপর যেটা হচ্ছে ফেট আর শেড, ওয়েস্ট আর গ্রোস্ট, এই দুটার সাথে মিল আছে। এই বিষয়টা কি ক্লিয়ার? আপনারা যারা গুগল মিটে জয়েন আছেন বা যারা ফেসবুক লাইভে দেখতেছেন, আপনারা ক্লিয়ার কিনা জাস্ট কমেন্টে জানান। যদি ক্লিয়ার না থাকেন আমি আরেকবার বলার চেষ্টা করব। যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। আচ্ছা, শেক্সপিয়ারটা আরেকবার বলেন। আফিফা ফারজানা, ঠিক আছে আমি বলে দিচ্ছি আরেকবার। হ্যাঁ, আইএমবিক প্যান্ডামিটারের বিষয়টা আমি নিচের দিকে বিশদভাবে আলোচনা করব। এখন যে রাইম স্কিমের কথাটা বললাম, এই রাইম স্কিমটা আপনারা জানেন কি না বা বুঝতে পারছেন কি না এটা বলেন, কারণ আপনাদের রাইম স্কিমটা অবশ্যই দরকার হবে যখন আপনি রিডিং স্কিল করতে যাবেন বা রিডিং স্কিলে পরীক্ষা দিতে যাবেন, সেখানে পাবেন। আচ্ছা, আপনারা গুগল মিটে যারা আছেন, আমার কথা কি আপনারা কেউ আসলে শুনতে পাচ্ছেন নাকি পাচ্ছেন না? আব্দুল কাদের, আফসানা ইসলাম, বৃষ্টি খাতুন, পপি সাহা, সানজিদা হক, ফাহমিদা, শওকত হোসেন, তানজিলা আমিন, তন্ময় কৃষ্ণ দাস, এই কয়েকজন আপনারা জয়েন আছেন। ভাইয়া রাইম স্কিম আরেকটু ডিটেইলস দেওয়া যাবে? আচ্ছা, আমি বুঝতেছি না আসলে আমি কিন্তু খুব ইজিলি ভাবে আপনাদের সাথে প্রথম থেকেই ছিলাম, আজকে হঠাৎ কেন এমন করতেছেন আমি জানি না। যদি প্রশ্ন করার থাকে আমি তো সুযোগ দিচ্ছিলাম আপনাদের, বা এর আগে যারা ফার্স্ট ইয়ার ছিল, যারা সামনে পরীক্ষা দিবে, ওনারা কিন্তু অনেক বেশি প্রশ্ন করতো। যদি আজকে এখানে ওনাদের লিঙ্কটা দিতাম, অনেকেই জয়েন করতো সামনে পরীক্ষা তারপরও, কারণ ওরা ভাবতো যে ভাইয়া কিছু না কিছু হয়তো বলবে বা কিছু শেখাবে। তো এই দিক থেকে হলেও কিন্তু ওনাদের মতো আপনাদেরও রেসপন্স থাকা উচিত যে আপনারা আসলে বুঝতেছেন নাকি বুঝতেছেন না। ওনারা অনেকে করতো কি, আমি যে বিষয়টা বলতাম আমার থেকেও যদি ওনারা ভালো জানতো সেই বিষয়টা ক্লিয়ার করতো, বা যদি বলতো যে ভাই এটা আর একটু বুঝাই দেন, এই লাইনটাতে এই ওয়ার্ডটাতে কি বুঝাইছে, এটা কি বুঝাইছে, এইরকম যদি আপনারা না হন তাহলে আপনারা হয় বেশি বুঝে ফেলতেছেন বা একেবারেই বুঝেন না, এরকম অবস্থা। এই জন্য চুপচাপ যদি স্বাভাবিকভাবে থাকে তাহলে অবশ্যই প্রশ্ন আসার কথা আপনাদের থেকে। আচ্ছা, সানজিদা নাকি কে বললেন? হ্যাঁ সানজিদা। হ্যাঁ আমি কোন বিষয়টার কথা বললেন? আমি বলছি রাইম স্কিমের যে পার্টটা বোঝালেন এগুলো হচ্ছে আরেকটু, মানে আমি এত ভালো মতো বুঝতে পারিনি। এই বিষয়টা যেটা কালার করা আছে। হ্যাঁ আচ্ছা, যে বিষয়টা দেখেন, যে আমি আবার বলি রাইম স্কিমটা অনেক ইম্পর্টেন্ট। আপনাদের ইংলিশে যেহেতু ভর্তি হয়েছেন আজীবন কাজে লাগবে। যদি ইংলিশে পড়াশোনা কন্টিনিউ করেন, যেহেতু ভর্তি হয়েছেন আশা করি কন্টিনিউ করবেন, তাহলে আজীবন এই বিষয়টাকে কাজে লাগবে। সেটা হচ্ছে যে যখন আপনি সরি ফার্স্ট ইয়ারে ফাইনাল পরীক্ষা দিতে যাবেন, নেক্সটে যখন আপনাদের ফাইনাল পরীক্ষা হবে, তখন রিডিং স্কিল নামে একটা কোর্স আছে। সেই কোর্সের পার্ট সিতে এমন একটা সনেট আসবে বা এমন একটা পোয়েম আসবে, পোয়েমের অংশ, সেখান থেকে একটা প্রশ্ন থাকবে রাইম স্কিম লেখার জন্য। 10 মার্ক থাকবে প্রশ্নটা। আপনি যদি রাইম স্কিমটা সুন্দর মতো লিখে কিভাবে বের করলেন ডে আর মেয়ের যে সাউন্ড একই, এটা যদি আপনি লিখে বুঝাইতে পারেন, 10-এর মধ্যে 10 পাওয়া সম্ভব। তো
তো আপনি যদি এই বিষয়টা এখন থেকে ক্লিয়ার না হন তাহলে পরবর্তী যে পোয়েমগুলো পড়তে যাবেন সেখানে কষ্ট হবে। আর আমি যতটা ফ্রেন্ডলি বা খুব ইজিলি ভাবে বোঝানোর চেষ্টা করতেছি, আমি জানি না যে কলেজের ক্লাসগুলোতে এত সময় দিয়ে বা এইভাবে বোঝাবে কিনা। আপনারা হয়তো অনেকে ক্লাস শুরু করছেন কলেজের, অনলাইনে হোক বা অফলাইনে হোক, আমি জানি না যে এই বিষয়গুলো আপনাদের শেখানো হয়েছে কিনা। যেমন একটু আগে যে বিষয়টা বলছিলাম সনেটের কথা, যে সনেট 4 প্রকার, এই বিষয়টা পেট্রারসন সনেট, শেক্সপিয়ারিয়ান সনেট, স্পেন্সিয়ান, মিল্টনিক। তো এই বিষয়টা সব কলেজে কখনোই কোনোভাবে শেখায় না। কিছু কিছু কলেজ আছে, 1-2টা কলেজে শেখানো হয়, বাকিগুলোতে কবিতা পড়ায়, কবিতাতে এটা এরকম এটা এরকম, শেষ, এভাবে শেষ করে দেয়। ভাই আমরা তো আমাদের মানে কোশ্চেন প্যাটার্নই জানি না, মানে কিরকম আসবে, আমরা একদম নতুন ভর্তি হয়েছি আর কিরকম কোশ্চেন আসবে এটা কিছুই জানি না। তবে আমি এজন্য বলি যে আপনারা ফ্রিলিভাবে যা বলার কোশ্চেন করেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যতটুকু জানি আমি সবটুকু বলার চেষ্টা করব। যেটা জানি না আমি বলবো এটা আমি জানি না, এটা আমি জানি আপনাদের জানানোর চেষ্টা করব। কিন্তু আপনারা যদি প্রশ্ন না করেন, আমি আমার মতো বলে গেলাম, তাহলে আসলে কোনো কিছুই হবে না। ওকে, রাইম স্কিমটা আরেকবার বলি। রাইম স্কিমটা হচ্ছে যে আমাদের রাইম স্কিম যেটা আসে সেটার জন্য আমাদের সর্বপ্রথম লক্ষ্য করতে হবে যে এই কবিতাটার লাইন কয়টা, সেটা আমরা দেখব। আমরা যদি দেখি যে 14 লাইনের, যদি এই কবিতাটা রিডিং স্কেলের পার্ট সিতে আসে, তাহলে আমরা সর্বপ্রথম প্রতিটা লাইনের শেষ ওয়ার্ডগুলোতে লক্ষ্য করব এবং সেটা শুদ্ধ উচ্চারণ করার চেষ্টা করব। উচ্চারণটা দেখেন, প্রথম যে লাইনের শেষ ওয়ার্ডটা হচ্ছে ডে, ডে এর উচ্চারণটা করবেন ডেই। এ থাকার কারণে এ না বলে আমরা এটা সঠিক উচ্চারণ হচ্ছে এই, তাহলে এটা বলবো ডেই। তারপরে যেটা আছে সেটা হচ্ছে টেম্পারেট। থার্ড লাইনে আছে মে, ফোর্থ লাইনে আছে ডেট। এখন এই চারটা লাইন মিলে আমি বলছিলাম একটা কোয়ার্ট্রেন হয় শেক্সপিয়ারিয়ান সনেটে। যেহেতু এটা উইলিয়াম শেক্সপিয়র লিখছেন, এটা একটা সনেট, আমি উপরেই লিখে রাখছি এটা, তাহলে অবশ্যই শেক্সপিয়ারিয়ান সনেট। তার আগে আপনাদের এটা দেখে বুঝে যাবেন যে ডেই আর থার্ড লাইনটা হচ্ছে মেই, এই দুইটা লাইনের যখন মিল আছে, উচ্চারণটা দেখেন, লাইনের শেষ ওয়ার্ডটার উচ্চারণটা দেখবেন ডেই মিল, যেহেতু মিল আছে তাহলে আমরা এটাকে মার্ক করব এ দিয়ে, এটাকে মার্ক করব এ দিয়ে। যেহেতু প্রথমটা এ দিয়ে মার্ক করতেছি, তাহলে থার্ডটাও এ দিয়ে মার্ক করব। তারপর সেকেন্ড লাইনটা যদি দেখি টেম্পারেট, অ্যান্ড ফোর্থ লাইনটা যদি দেখি সেটার উচ্চারণটা হচ্ছে ডেট। তাহলে টেম্পারেট এর উচ্চারণ হচ্ছে শেষে, আর ডেট এটাও এর উচ্চারণ হচ্ছে, তাহলে এটাকে বলবো বি। আর ডেটের ফোর্থ লাইনে এখানে বলবো বি। তাহলে ফার্স্ট কোয়ার্টারে আসলো এ বি, এ বি, এরকম আসলো। অর্থাৎ এটা এ, এই লাইনটাকে আমরা মার্ক করব এ দিয়ে, আর এটাকে মার্ক করব বি দিয়ে। তাহলে এর সাথে মানে প্রথম লাইনের সাথে তৃতীয় লাইন, আর দ্বিতীয় লাইনের সাথে চতুর্থ লাইন। তারপর যদি পঞ্চম লাইন অর্থাৎ ফিফথ লাইনসে দেখি, ফিফথ লাইনতে তাহলে এখানে হচ্ছে সায়েন্স, এবং আমরা সেভেন্থ লাইনে যদি দেখি ডিক্লাইন্স, তাহলে এটা হবে মার্ক করব সি, আর সেভেন্থ লাইনটাকে মার্ক করব ডিক্লাইন, এই লাইনটাকে সি। তারপর যেহেতু মাঝখানে একটা লাইন আছে, এটা হচ্ছে ডিমড, এই যে এই লাইনটা, এটা হচ্ছে আপনার সিক্সথ লাইন। এটাকে যদি বলি ডি, তাহলে আনট্রিমড, দেখেন ড্রিমড আনট্রিমড উচ্চারণগুলো একই, এটাকে আমরা মার্ক করব ডি দিয়ে। অর্থাৎ আমাদের দুইটা কোয়ার্ট্রেন শেষ, 8 লাইন শেষ। নেক্সট যে 6 লাইন আছে, এটাকে যদি শেষ ওয়ার্ডটা দেখি, উচ্চারণ হচ্ছে ফেট, আর 11 লাইনটা যদি দেখি তাহলে এটার উচ্চারণটা হচ্ছে শেট, ফেট শেট। শেষের উচ্চারণটা দেখেন, ফেট মানে ডেট এরকম একটা উচ্চারণ আসতেছে, শেট এখানেও একটা ডেটের উচ্চারণ আসতেছে। তারপর ওয়েস্ট, এস্ট একটা উচ্চারণ আসতেছে, আর গ্রোয়েস্ট। এই যে আপনার 10th লাইন অ্যান্ড 12th লাইনের উচ্চারণগুলো দেখেন, ওয়েস্ট অ্যান্ড গ্রোয়েস্ট, এই দুটো লাইনের মিল আছে। এরপর আমি লাস্ট যে কাপলেটটা রাখছিলাম সো লং, এটা এটা যদি দেখেন তাহলে এটার উচ্চারণটা কি আসবে, সি ই উচ্চারণ আসতেছে শেষে দীর্ঘ সি, তারপর আসবে ডি, এই যে সি আর ডি, এই দুইটার সাউন্ড যেহেতু একই, তাহলে আমরা মার্ক করছি এ এ বি বি, অর্থাৎ এ বি সি ডি ই এফ জি জি। শেষের যে দুইটা আছে এই দুটাকে আমরা মার্ক করব জি জি দিয়ে।
এই যে শেষ লাইনটা আছে এই দুটোকে মার্ক করব জি জি দিয়ে, কারণ এটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট। আমরা একটু আগে যখন সনেট দেখি যে শেক্সপিয়ারিয়ান সনেটটা যদি লক্ষ্য করেন, দ্য মোস্ট অয়েল নোন ইম্পর্টেন্ট, নিচেটা দেখেন, দ্য সনেটস আর কনস্ট্রাক্টেড উইথ দ্য থ্রি লাইন্স, প্রতি লাইনে 3 কোয়ার্ট্রেন্স অর্থাৎ 4 লাইন স্টেঞ্জা, 4টা লাইন মিলে একটা স্টেঞ্জা হয় অর্থাৎ একটা কোয়ার্ট্রেন হয়, একটা স্টেঞ্জা হয় বা একটা কোয়ার্ট্রেন হয়। একটা স্টেঞ্জা হয় বা একটা কোয়ার্ট্রেন হয়, তাহলে হচ্ছে আর শেষে এরকম আমাদের এখানে 3 কোয়ার্ট্রেন্স আছে, এই যে এখানে 3 কোয়ার্ট্রেন্স আছে, আর যেটা হচ্ছে 1 কাপলেট আছে শেক্সপিয়ারের মধ্যে। শেক্সপিয়ারিয়ান যে সনেটটা, এই সনেট 18 দেখেন যে 1 2 3 4, আমার এখানে স্পেসগুলো দিতে একটু ভুল হয়েছে, স্পেস দেওয়া উচিত ছিল। 4, এই 4টা মিলে একটা কোয়ার্ট্রেন, তারপর 1 2 3 4, এই 4টা মিলে একটা কোয়ার্ট্রেন, আবার 1 2 3 4, এই 4টা মিলে আরেকটা কোয়ার্ট্রেন, তাহলে 3টা কোয়ার্ট্রেন হচ্ছে। আর শেষে দেখেন সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রেথ অর আইস ক্যান সি, আর সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, এই দুইটা লাইনকে বলতেছে 1 কাপলেট। কারণ এই দুইটা লাইনে রাইম স্কিমটা সেম, সি আর দি। যখন দুইটা লাইনে রাইম স্কিম সেম হয় তখন আমরা সেটাকে দি কাপলেট বলবো। আমি জানি না আপনারা এইভাবে গ্রুপের মধ্যে লাইক দেওয়া শুরু করছেন কেন, একটা ক্লাস চলতেছে এখানে, আসলে কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায়। আমি তো যেহেতু ক্লাসের মধ্যেই আছি, বা মেসেঞ্জার তো আমার কাছেও আছে। তাহলে বিষয়টা ক্লিয়ার সঞ্জিত আপু? ভাই আমাকে কি শোনা যাচ্ছে? জি শুনতে পাচ্ছি, বলেন। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে রাইম স্কিম ইয়াতে দেয়া, যেটা দেয়া থাকবে রিডিং স্কেলের এইখানে, জি আপনার যতটুকু কবিতা দেয়া থাকবে ততটুকুনি কি আমরা রাইম স্কিম করবো, নাকি পুরো কবিতা এখানে তো অনেক সময় সবটা দেয়া থাকে, আমরা কতটুকু রাইম স্কিম করবো? না, যতটুকুই দেওয়া থাকবে অবশ্যই সেটুকুই, যদি রিডিং স্কিলে হয় তাহলে অবশ্যই যতটুকু দেওয়া থাকবে ততটুকুই করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি এইভাবে বের করতে পারি কিন্তু আমি লেখতে গেলে আটকে যাই, যে কোথায় থেকে শুরু করবো, কিভাবে লিখবো, সেই জায়গাটা যদি আমাকে একটু ক্লিয়ার করে। আপনি কি এবার পরীক্ষা দিবেন? জি জি। আচ্ছা, গ্রুপে যদি দেখেন, আসলে এখন এখান থেকে যেহেতু রেকর্ড হচ্ছে, হচ্ছে, আপনি আমাকে একটা নক দিয়েন আমার আইডিতে, আমি আপনাকে লিঙ্কটা, আমার পোস্ট করা আছে অলরেডি, সেই লিঙ্কটা আপনাকে দিয়ে দিব, আমি সেখান থেকে দেখতে পাবেন। ঠিক আছে। কারণ এখানে এখন ওটা বের করতে গেলে একটু সময় যাবে, অনেক সময় চলে গেছে, 44 মিনিট চলে গেছে। কবিতাটা বলতে চাইছিলাম, এখানে অনেক কিছু বাকি আছে, এটা শেষ করি। আচ্ছা, নেক্সট যেটা আমি রাইম স্কিম, যিনি প্রশ্ন করছিলেন যে আরেকবার বুঝাই দিলে ভালো হয়, উনি হয়তো আমাদের মাঝে নাই বা চলে গেছেন বের হয়ে। ওয়াও, অনেক সুন্দর, সমস্যা নেই। আচ্ছা, আমরা রাইম স্কিমটা দেখি, যে রাইম স্কিমের টাইপস হচ্ছে কয়েক ধরনের রাইম স্কিম আমাদের আছে। তো দেয়ার আর নাম্বার অফ রাইম স্কিমস ইউজড ইন পোয়েট্রি, কয়েক ধরনের রাইম স্কিম হয়। কারণ হচ্ছে শুধু যে সনেটেই রাইম স্কিম ইউজ হবে তা তো না, প্রতিটা কবিতারই আমরা রাইম স্কিম লিখতে পারবো। তো এই জন্য রাইম স্কিম অনেক ধরনের হচ্ছে। অল্টারনেটিভ রাইম, এটা হচ্ছে ইট ইজ অলসো নোন অ্যাজ এ বি এ বি রাইম স্কিম, ইট রাইমস অ্যাজ এ বি সি ডি ই এফ জিএইচ জিএইচ, এটা এক ধরনের রাইম স্কিম, এটাকে আমরা বলছি অল্টারনেটিভ, যখন একই সিকোয়েন্সে লাইনগুলা চলতে থাকবে। এই অল্টারনেটিভ রাইম স্কিমটাকে আমরা শেষ পর্যন্ত বলতে পারি এ বি, কারণ সিকোয়েন্সটা দেখেন একই, এ বি সিডি ই এফ, অর্থাৎ প্রথম ওয়ার্ডটার পরের ওয়ার্ডটাই, প্রথম ওয়ার্ডটার পরের ওয়ার্ডটাই এরকম হচ্ছে। তো যতক্ষণ পর্যন্ত এরকম চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে অল্টারনেটিভ রাইম বলবো। তারপর হচ্ছে ব্যালেট। ব্যালেট বিষয়টা কি, ইট কনস্ট্যান্ট 3 স্টেঞ্জা, অর্থাৎ 3টা স্টেঞ্জা থাকতেছে উইথ দ্য রাইম স্কিম অফ এ বি সি, এটা ফলো করতেছে ফ্লোড বাই বি সি, এটাকে বলতেছে আমরা ব্যালেট। এরপর হচ্ছে মনোরাইম। মনোরাইম যেটা, সেটা হচ্ছে ইট ইজ আ পোয়েম ইন হুইচ এভরি লাইন ইউজেস দ্য সেম রাইম স্কিম, অর্থাৎ ইট ইজ আ পোয়েম ইন হুইচ এভরি লাইন, প্রতিটি লাইনে ইউজেস দ্য সেম রাইম স্কিম, এক ধরনের রাইম স্কিম ব্যবহার করা হচ্ছে, তখন আমরা সেটাকে মনোরাইম বলবো। অর্থাৎ এ হলে প্রতিটাই এ, বি হলে প্রতিটাই আমরা যেটা দিয়ে মার্ক করবো সেটাই একটাই হবে।
কাপলেট। কাপলেট বিষয়টা কি, আমি কাপলেট বিষয়টা অনেকটা ক্লিয়ার করছি আগে। সেটা হচ্ছে যে ইট কনস্টেন্স টু লাইন স্টেঞ্জা উইথ আ এ এ। আমরা যেমন শেক্সপিয়ারের সনেট 18 কবিতাটায় জি জি মার্ক করছিলাম, আপনি সেটাকে এ এও মার্ক করে বলতে পারেন। অর্থাৎ সিকোয়েন্স যদি মিলাইতে পারেন, সিকোয়েন্স মিললেই সেটা যে সনেটের সাথে মিলবে, মিল্টনিক হলে মিল্টনিক, শেক্সপিয়ারিয়ান হলে শেক্সপিয়ারিয়ান, প্যাট্রিয়টন হলে প্যাট্রিয়টন, যেটার সাথে মিলবে সেটা আমরা বলতে পারবো। রাইম স্কিম হুইচ অফেন অ্যাপিয়ার্স এন এ এ অথবা বিবি অথবা সিসি অ্যান্ড ডিডি। যদি একটা কবিতার মধ্যে লাইন বাই লাইন এরকম থাকে, এ এ বি বি সি সি ডি ডি এরকম যদি আসতেই থাকে, তাহলে সেটাকে আমরা কাপলেট বলবো। একটা কবিতা আছে, সরি, রবার্ট ব্রাউনিং পোয়েটের 3rd ইয়ারে একটা কবিতা পাবেন, পরবর্তীতে মাই লাস্ট ডাসেস। এই কবিতাটা হচ্ছে ড্রামাটিক মনোলগ, অর্থাৎ সিঙ্গেল স্পিকার থাকে, একজন বলতেই থাকে, সাইলেন্ট লিসেনার থাকে। তো এই কবিতাটার রাইম স্কিমটা হচ্ছে কাপলেট। ওটা একটা লাইন প্রথম লাইনের সাথে তারপরে লাইনের মিল আছে, এইভাবে প্রায় যতগুলো লাইন আছে সবগুলো লাইনের মিল আছে। তারপর আমরা যদি দেখি ট্রিপলেট, ইট অফেন রিপিটস লাইক এ কাপলেট, ইউজ রাইম স্কিম অফ এ এ এ। যখন আমরা 3টা লাইন পরপর একই পাবো তখন সেটাকে আমরা বলবো ট্রিপলেট। তারপর বলতেছি এনক্লোজড রাইম, ইট ইউজ রাইম স্কিম অফ এ বি বি এ। আপনি একটা বিষয় যখন খেয়াল করবেন, একটা কবিতা যখন রাইম স্কিম বের করবেন, একই সিকোয়েন্সে যখন আসতেছে কবিতাগুলা, রাইম স্কিমগুলা এ বি বি এ বি বি এ, এটা মিলাইতে পারবেন যখন, তখন সেটাকে আমরা বলবো এনক্লোজড রাইম। আর বাকি যে রাইম স্কিমগুলো এখানে আছে, এটা আসলে মূলত এগুলো না জানলেও হয়, কারণ এই বিষয়গুলা নিজে পড়ে জেনে নেবেন, আর আমাদের এতটা আসলে কাজে লাগে না। মূলত ব্যালেট, কাপলেট, ট্রিপলেট, মনোরাইম এই বিষয়গুলো হইলেই হয়ে যায়। তো যেহেতু সময় কম, আমি নেক্সট পরবর্তীতে চলে যাচ্ছি। এরপর হচ্ছে আমি একটু আগে বলছিলাম যে আইএমবিক পেন্টামিটার, এখানে আইএম বিষয়টা কি, আমরা যে বলতেছি আইএমবিক, এই আইএমবিক বিষয়টা কি, অর্থাৎ আইএমবিক যেটা, এটার উচ্চারণটা হচ্ছে আইয়াম, শেষে বটা উচ্চারণ হবে না, বিটা। তাহলে আইয়াম ইজ এ টাইপ অফ মিটারিক্যাল ফুট। আমরা যেমন মাপামাপি করি কোনো সময় ফুট হিসাবে, তো এটা হচ্ছে পোয়েট্রির একটা মিটারিক্যাল ফুট। ফুট ইজ দ্য ফুট বিষয়টা কি, ফুট হচ্ছে যে ফুট ইজ দ্য ইউনিট অফ স্ট্রেস অ্যান্ড আনস্ট্রেস সিলেবলস। স্ট্রেস আনস্ট্রেস বিষয়টা হচ্ছে যখন আপনি স্ক্যানেশন করতেছেন, অর্থাৎ সিলেবলস ভাগ করতেছেন, যেমন একটা শব্দের মধ্যে কয়টা সিলেবল আছে, যেমন অ্যাম্বিশন 3টা সিলেবলস। তো যখন আপনি 2টা সিলেবলসকে একসাথে রাখতেছেন, তখন একটা হবে আনস্ট্রেস, একটা হবে স্ট্রেস। এটাই বলতেছে, দ্যাট ডিটারমাইন্স হোয়াট উই কল দ্য মিটার অর রাইমিক মেজার ইন দ্য লাইন্স অফ পোয়েম। আর নেক্সট হচ্ছে আপনার মিটার আসলে কত প্রকার হয়। আমরা যে বলি যেমন আইএমবিক, পেন্টামিটার, আইএমবিক বিষয়টা ক্লিয়ার হয়েছে, কিন্তু পেন্টামিটার বিষয়টা কি। তো শুধু পেন্টামিটার না, আমরা মিটার কত ধরনের হয়, কমন টাইপস অফ মিটার সেটা দেখি। কমন টাইপস অফ মিটার আমি এখানে প্রায় 8 মিটার লিখছে। আপনারা যারা সায়েন্সের স্টুডেন্ট, ইন্টারমিডিয়েট থেকে সায়েন্স পড়ে আসছেন, তারা এই বিষয়টা ভালো মতো বুঝবেন, বা যারা জানেন এই বিষয়গুলো জানবেন। 1 ফুট, অর্থাৎ যখন 1 থাকে সেটাকে আমরা মনো দিয়ে প্রকাশ করি, যেহেতু মিটার, ফুট থাকলে মিটারে লিখি বা ফিট, যেহেতু 1 সেহেতু এখানে সিঙ্গুলার ইউজ হয়েছে ফুট, তো এই জন্য বলতেছে মনোমিটার। আর নেক্সটে যখন 2 ফিট, ফুট থেকে ফিট হয়ে গেছে, তখন আমরা এটাকে বলতেছি ডায়ামিটার। অর্থাৎ 1 2 3 4 সেগুলোর উচ্চারণগুলো যেমন করি, মনো, ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা, হেপ্টা, অক্টা, নেনা, ডেকা, 10 পর্যন্ত আমি বলে দিলাম। এই বিষয়টার পরে মিটার লিখে দিব, তাহলে হয়ে গেল যে 1 ফুট মানে 1 মিটার মনোমিটার, 2 ফিট মানে ডাইমিটার, 3 ফিট মানে ট্রাইমিটার, 4 ফিট মানে টেট্রামিটার, 5 ফিট মানে পেন্টামিটার, 6 ফিট হেক্সামিটার, 7 ফিট হচ্ছে হ্যাপ্টামিটার, 8 ফিট হচ্ছে অক্টামিটার। অর্থাৎ 5 ফিট অর্থ হচ্ছে পেন্টামিটার। আমরা এই বিষয়টাকে বেশি খেয়াল করি যে আইএমবিক, পেন্টামিটার। তাহলে আইএমবিক বিষয়টা বুঝলাম, স্ট্রেস আনস্ট্রেস বা আনস্ট্রেস স্ট্রেস 2টা সিলেবলে ভাগ থাকবে, এবং মিটার কি 5টা মিটার থাকবে। শেক্সপিয়রের যে শেক্সপিয়ারিয়ান সনেট আছে, এই সনেটগুলোতে আমরা যখন দেখি যে একটা লাইনের মধ্যে আমরা 10টা সিলেবল পাই, এই 10টা সিলেবল প্রতিটা 2টা করে একটা মিটারে নিয়ে আসবো, ফিটে নিয়ে আসবো, তাহলে আমাদের 10টা সিলেবল মিলে 5টা ফিট হবে, অর্থাৎ পেন্টামিটার হলো। যদি কখনো 8টা সিলেবল হয়, তাহলে এটা অবশ্যই টেট্রামিটার হবে। মাঝে মাঝে আপনারা টেট্রামিটার দেখতে পাবেন, তাহলে এটা অবশ্যই আমাদের হয়ে গেল আইএমবিক, পেন্টামিটার। আপনাদের রেসপন্স আমি তেমন পাচ্ছিলাম না, এই জন্য আমি চাচ্ছি যে
এখানে শেষ করে দিই আজকে। আর সনেট 18 এই ক্লাসটা আমি এর আগে নিয়েছিলাম, আমি জানি না আপনারা কে কে ছিলেন, যদি কেউ না জানে থাকেন তাহলে এটা আমি রেকর্ড করে আলাদাভাবে দিব, কারণ আপনাদের রেসপন্স আমি সেভাবে পাচ্ছি না। আমি জানি না, হয়তো আপনারা অনেক কিছু বেশি বুঝেন বা ভালো বুঝেন, এই জন্য কোনো প্রশ্ন থাকে না আপনাদের। এই যে অনেকে বের হয়ে গেছেন, বোরিং লাগতেছিল, আমি যে বুঝতে পারছি, সমস্যা নেই, আমি আমার মতো রেকর্ড করে আপনাদের দিয়ে দিব। আর এখান থেকে আপনারা এখন যারা পর্যন্ত আছেন, যদি কোনো সমস্যা থেকে এখান থেকে বলতে পারেন, বা আমি দুই একটা কমেন্ট দেখে নিই, যদি কারো কোনো সমস্যা থাকে আমি বলে দিব। আচ্ছা, সমস্যা নেই, আমি পিডিএফটা গ্রুপে আপলোড করে দিব। পিডিএফটার নাম হচ্ছে, যেটা আছে সনেট অনার্স ফার্স্ট ইয়ার নামে একটা পিডিএফ গ্রুপ ফাইলে পাবেন, সেখান থেকে দেখলেও হয়ে যাবে। আপনারা যারা মিটে জয়েন আছেন, তার মানে আপনাদের কারো সমস্যা নাই এখন পর্যন্ত, তাই তো? স্ক্যান বিষয়টা, আচ্ছা আমি তাহলে একজন করছে, আমি ফার্স্ট ইয়ারের গ্রুপে আছে, আমি সেখান থেকে দেখাই দিই। আমার স্ক্রিন শেয়ার আছে, আপনার স্ক্রিন হয়তো বুঝতে পারতেছেন। আমার নেট স্লো। ও মাই গড, নিউ ফার্স্ট ইয়ার। নেট নেটটা এত স্লো যে আমার বোধগম্য হচ্ছে না। আচ্ছা, আপনারা যারা মিটে আছেন, আমার এই পিকচার, এই স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? জাস্ট এটুকু রেসপন্স করেন যে পিকচারটা দেখতে পাচ্ছেন কিনা। আমার নেট স্লো, এই জন্য কথাটা ক্লিয়ার আছে কিনা সেটাও একটু বলে দেন। বোঝাচ্ছে। ওকে, তাহলে দেখেন, যারা কমেন্টে যে কে যেন বলছিলেন, আমি সেটা ভুলে গেলাম। স্ক্যান পান্থপ্রতিম, স্ক্যান বিষয়টা আপনি দেখেন, আপনার জন্য বিশেষ করে বললাম। আর যারা নিউ ফার্স্ট ইয়ারে আপনারা আছেন, উনি জানি না, হয়তো বা পরীক্ষার্থীর জন্য বলছে। তো দেখেন, এই সেলাই কম্পেয়ার দিয়ে কবিতাটা এর আগে আমি একটা ক্লাস নিয়েছিলাম, সেখানে স্ক্যানিং বা স্ক্যানেশনটা বুঝাই দিয়েছিলাম। তো এখানে একজন গ্রুপে, আপনাদের ফার্স্ট ইয়ারের গ্রুপে দিছে যে শেল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, এই যে কবিতাটা প্রথম লাইনটা দেখেন, শেল আই কম্পেয়ারকে আমরা দুইটা সিলেবল পাচ্ছি, কম্পেয়ার এই জন্য দুইটা সিলেবলে ভাগ করছে। তারপর হচ্ছে দি টু আ সামার্স, সামার্সকে দুইটা সিলেবল পাচ্ছি, এই জন্য সাম এখানে পরবর্তী ভাগ হয়ে চলে গেছে মার্স। তারপর ডে, এখন দেখেন এখানে সিলেবল কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা সিলেবল। দেখেন পাঁচটা ফুটে হচ্ছে ভাগ হয়েছে, এই যে একটা ফুট, দুইটা ফুট, তিনটা ফুট, চারটা ফুট, পাঁচটা ফুটে যখন ভাগ হয়েছে, তখন আপনি তাহলে আমরা এটাকে বলতে পারতেছি আইএমবিক পেন্টামিটার। আইএমবিক কেন? আরেকটা বিষয় দেখেন, এই যে প্রথমে যে চিহ্নটা, এটা হচ্ছে আনস্ট্রেস, পরের চিহ্নটা আই এর উপরে, এটাকে বলা হচ্ছে স্ট্রেস। আপনি চিহ্নগুলো অবশ্যই এইভাবে দিবেন। এখন বুঝবেন কিভাবে কোনটা আনস্ট্রেস কোনটা স্ট্রেস। এখন দেখেন, শেল আই, উচ্চারণটা খেয়াল করবেন, শেল আই কম্পেয়ার, আপনি যখন প্রথমটা বলতেছেন সেটা খুব ইজিলি ভাবে, খুব অল্প সময়ের মধ্যে বলতে পারতেছেন। পরেরটা বলতে একটু সময় লাগতেছে, বা একটু স্বরটা দীর্ঘ হচ্ছে, বা জোর করে উচ্চারণ করতে হচ্ছে, এমন একটা বিষয় যে শেল আই কম্পেয়ার দি টু আ সাম মার্স ডে, মানে পরের উচ্চারণগুলো যখন আপনি জোরটা একটু বেশি দিবেন, সেটা হচ্ছে স্ট্রেস। এই জন্য প্রথম একটা হচ্ছে আনস্ট্রেস। তা আনস্ট্রেসের চিহ্নটা হচ্ছে না, একটা ইউ এর মতো, ছোট করে একটা ইউ এর মতো দিবেন। আর স্ট্রেসের চিহ্নটা হচ্ছে জাস্ট রেপ যেভাবে লিখি বাংলায় সেভাবে। এভাবে প্রতিটা লাইন আপনারা হচ্ছে এইভাবে স্ক্যানিং করতে পারবেন। তো আগে হচ্ছে স্ক্যানেশন একবার দুইবার আসছিল, ইদানিং স্ক্যানেশন আসে না, নাই বললেই চলে। তারপরে বলা যাবে না কখন আসে কখন আসে না, এটা একটা কথা। আচ্ছা, পান্থপ্রতিম ভাই, আপনি বলছিলেন আইএমবিক পেন্টামিটার বুঝতেছিলেন না। যদি আমি 2-3বার বলার চেষ্টা করছি, যদি না বুঝে থাকেন, ভিডিওটা জাস্ট কেটে কেটে আরেকবার ওই জায়গায় এসে একটু দেখে নেবেন, হয়তো বুঝতে পারবেন।
আর আমি পিডিএফটা গ্রুপে আপলোড দিয়ে দিব, সেখান থেকে দেখতে পাবেন, সমস্যা নেই। পিডিএফটা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর যারা নিউ ফার্স্ট ইয়ারের আছেন, আমি অলরেডি পিডিএফটা আপনাদের দিয়ে দিছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন বা গ্রুপে ঢুকেও ডাউনলোড করতে পারবেন। আমি আরেকটা ওয়ে আপনাদের দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে যে কিভাবে আরেকভাবে পিডিএফ ডাউনলোড করতে পারেন। সেটা হচ্ছে যে আপনাদের ফোন থেকে গুগল ক্রোম বা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে জাস্ট সার্চ করবেন EDNOUB, এটা হচ্ছে আমাদের গ্রুপের শর্ট নেম। সেটা হচ্ছে যে যদি গ্রুপে দেখেন, গ্রুপ নেমটা আমাদের এই যে ইংলিশ ডিপার্টমেন্ট ন্যাশনাল অ্যান্ড আদার ইউনিভার্সিটিজ অফ বাংলাদেশ। তো এটা হচ্ছে যে গ্রুপের নেম, প্রতিটার সামনের অক্ষর দিয়ে আমাদের শর্টকাট নেমটা হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টের EDNOUB। তো এটা লিখে যখন আপনি সার্চ করবেন, তখন আমাদের ওয়েবসাইটটা নিচে চলে আসবে। এই যে আপনাদের ফোন থেকে সার্চ করলে এই পেজটা সামনে আসতে পারে। নিচের দিকে একটু দেখবেন যে ednoub.blogspot.com, ইংলিশ স্কুল অফ ইডিনাপ, এটাতে ক্লিক করলেই আমাদের ওয়েবসাইটে ঢুকতে পারবেন। এখন এখান থেকে আপনি আরেকটা কাজ দেখতে পাবেন, এই যে উপরের দিকে যে নেভিগেশন বারটা আছে, হোম পেজের টাইটেলটা, এখানে দেখবেন যে ফার্স্ট ইয়ার লেখা আছে। আপনি ফার্স্ট ইয়ারে ক্লিক করলে ফার্স্ট ইয়ারের নোটটা এখানে পেয়ে যাবেন, বা যতগুলো এ পর্যন্ত নোট আপলোড হয়েছে সেগুলো পাবেন। যেমন টু ড্যাফোডিলের এখানে রবার্ট রিক নিয়ে এমন অনেক পোস্ট আছে, আপনাদের যেটা দরকার বা সার্চ করলেও পেয়ে যাবেন। এই যে এখানে সার্চ বাটন আছে, এখান থেকে সার্চ করলে অনেক কিছু পাবেন। কিছু জিনিস বাংলায় সুন্দর করে বা ইংলিশে, ইংলিশ টু ইংলিশ, বাংলা টু বাংলায় পোস্ট করা আছে। বা আপনারা যারা অন্য ইয়ারের এই বিষয়টা দেখবেন, সেটা হচ্ছে এখান থেকে আপনি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের সব কিছুই পাবেন। আর অনেকে আসলে ফেসবুক থেকে পোস্ট খুঁজে পান না, যারা সাজেশন খুঁজেন তাদের জন্য একটু বলে দিই। তারা হচ্ছে আমাদের যখন গ্রুপটাতে আসতেছেন, গ্রুপটাতে আমাদের কিন্তু সার্চ বাটন আছে, সে সার্চ বাটনটাকে কাজে লাগান। সেটাকে যদি কাজে লাগায় অনেকটা হেল্প হবে আপনাদের, যখন আপনি কাজে লাগাইতে পারবেন। এই যে আমার এখানে আছে, আপনাদের ফোনের দিকে এই উপরের দিকে সার্চ বারটা থাকবে, এখানে যদি আপনি জাস্ট সার্চ দেন ফার্স্ট ইয়ার লিখে, তারপরে দেখবেন যে ফার্স্ট ইয়ার লিখে সার্চ দিলে কত ধরনের পোস্ট, অনেক কিছু আছে। রাইটিং স্কিলের সাজেশন ছিল এটা, অর্থাৎ এটা যারা নিউ ফার্স্ট ইয়ার আপনাদেরও কাজে লাগবে। এটা সাজেশন একই, কারণ আলাদাভাবে সাজেশন দেওয়া হয় না এটার। এখানে যে বিষয়টা সেটা হচ্ছে কিছু ফরম্যাট দেওয়া হয়, এই ফরম্যাট কখনো চেঞ্জ হয় না। ফরম্যাট সবসময় একই থেকে যায়। তো এই ফরম্যাটগুলো সবসময় একই থাকে, এই জন্য এই সাজেশন চেঞ্জ হয় না। তো এটা এখন থেকে যদি আপনারা ফরম্যাটটা কাজে লাগান, দেখবেন যে রাইটিং স্কিল এখন থেকে অনেক ভালো লাগবে। আর ফ্রি হ্যান্ড রাইটিং হওয়ার কারণে সচরাচর এটা প্র্যাকটিস করতে থাকবেন। ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য অনেক ভালো হলে, ফ্রি হ্যান্ড রাইটিং যখন আপনি ভালো পড়বেন, তখন আপনার এই রাইটিং স্কিলের মার্কটা এমনি ভালো আসবে। এই যে সাজেশনে অনেক ছবি চলে আসছে, যদি আপনি ছবিতেও না ঢুকেন, তাহলে আপনি এই যে নিচে পোস্টগুলো দেখবেন, এখান থেকে অনেক সাজেশন পেয়ে যাবেন, বা আপনার প্রয়োজনীয় যে পোস্টগুলো আছে সেগুলোও পাবেন। যেমন এই যে অব স্টাডিজ প্রোজের ইন্ট্রোডাকশন টু প্রোজের বাংলাটা দেওয়া আছে, সামারিটা। তো এরকম অনেক অপশন পাবেন। বা আরেকটা বিষয়, যেমন এই যে আমার নামটা আছে আমার আইডির, এখানে যদি ক্লিক করেন, এইভাবে প্রতিটা অ্যাডমিন, মডারেটর বা গ্রুপ মেম্বার যদি ক্লিক করেন, দেখবেন যে ওনার যত পোস্ট, আপনি সব পোস্টগুলা এই নিচের দিকে পাই যাবেন। এই যে আপনার আজকের যে লাইভটা হচ্ছে এটা, এরপর হচ্ছে আমি গতকাল রাতে যেটা পোস্ট করছি, তারপর হচ্ছে প্রথম বর্ষে নিয়ে পরীক্ষার্থীদের একটা গাইডলাইনের ক্লাস ছিল, সেটাতে লাইভ ছিল। এইভাবে দেখেন ফার্স্ট ইয়ারে করোনা ভাইরাসের বা প্যারাগ্রাফ একটা, এই যে আমার যত পোস্ট আছে, যত নিচে যাবেন দেখতে পাবেন সাজেশন, বা আপনাদের ফার্স্ট ইয়ারের যারা যেগুলো ছিল সেগুলো নিচে আছে। এখন থেকে নতুনভাবে আরও ফার্স্ট ইয়ারে কিছু পোস্ট সংযুক্ত করা হবে, বা ইম্পর্টেন্ট কিছু পোস্ট আছে যেগুলো আপনি পাবেন। যেমন এই লেখাগুলো আসলে এভাবে গুছায় বা একসাথে অনেক কম জায়গায় পাবেন, পেতে পারেন, আমি বলবো না যে পাবেন না, পাবেন, কিন্তু কম জায়গায় পাবেন। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন। আজকে এখানে শেষ করে